অনেকের জন্য নির্বাচন তো নির্বাচন না, অনেকের জন্য ব্যবসা। কারণ তারা 100 কোটি টাকা যদি খরচ করে, সে 5 বছরের মধ্যে 1000 কোটি টাকা ইনকাম করতে পারবে। মানে এই সরকার নিজেই এক ধরনের বৈষম্য সৃষ্টি করেছে। তার সাথে যারা ঘনিষ্ঠজন যারা রয়েছে তাদেরকে বিভিন্নভাবে বরাদ্দ দিয়েছে, আর আমার এলাকায় কোনো বরাদ্দ নাই। কিন্তু বরাদ্দ দিয়ে কি ভোট আনা যায়? অবশ্যই আনা যায়। কে বলে আনা যায় না? দেশের মানুষ টাকা দিয়ে ভোট আনা যায়। আমি নিজে ছোটবেলায় দেখেছি বস্তা ভর্তি টাকা আনতো, 500 টাকা 1000 টাকার নোট বাড়ি বাড়ি দিয়ে যেত, এবং ভোট কিন্তু ওইভাবে পেত। ওই অবস্থার কি পরিবর্তন হয়েছে? দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে তাদের উপদেষ্টাদের বিভিন্ন ধরনের বৈষম্য আমরা দেখেছি। শুধুমাত্র এই যে ছাত্র উপদেষ্টার কথা আপনি বললেন, শুধুমাত্র তিনিই নন, আরও অন্যান্য উপদেষ্টারা বিভিন্নভাবে নিজের আত্মীয় স্বজনকে চাকরি দেওয়া, বিভিন্ন জায়গায় সুবিধা গ্রহণ করা, এই কাজগুলো তারা করেছে। এবং এই কাজে স্বয়ং প্রধান উপদেষ্টা নিজেও বাদ যাননি। এবং এই কথা আমি বলছি না, এই কথা এনসিপি নেতৃবৃন্দ অসংখ্যবার বলেছে। হাসনাত আবদুল্লাহ প্রসঙ্গ তো আসলে প্রায়ই আসে। তিনি বলেছেন যে এরকম একজন ব্যক্তিকে, অসুস্থ মানুষকে কেন আসলে আপনার স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো, যিনি আসলে স্বাস্থ্যের ধারাকাছে কখনো ছিলেন না, যিনি ডাক্তার নয়, যিনি বিশেষজ্ঞ নন, তারপরেও তাকে এই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠজন এই কারণে। তো এরকম অসংখ্য ঘনিষ্ঠ ব্যক্তিকে যোগ্যতা দক্ষতা না থাকা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেখেন, বিএনপির পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল এবং আরও অনেক দলের পক্ষ থেকে, যে এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে, তখন দেখলাম জামাতের পক্ষ থেকে আবার সমালোচনা করা হলো। কিন্তু জামাতই শুরুতে বলছিল যে জুলাই সনদের আলোকে নির্বাচন। জুলাই সনদে আসলে কি আছে? জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা আছে। তো যখন আমি বিভিন্ন টকশোতে কথাগুলো বললাম, ঐক্যমত কমিশনের কথাগুলো বললাম, যে আপনারা তো জুলাই সনদের আলোকে নির্বাচন চাচ্ছেন, তাহলে স্পষ্ট কেন করছেন না যে সনদে আছে তত্ত্বাবধায়ক সরকার, তার মানে এই সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে? তো বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে যে বিএনপি একটা জিনিস সামনে এনেছে, এই জন্য জামাত সেখান থেকে ইউটার্ন নিয়েছে। কিন্তু জামাতই শুরুতে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন বা দুটো জায়গাতেই এই বিষয়টা আছে, তারপরেও কেন এই নির্বাচনে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা রাখা হচ্ছে না? আসলে আমার মনে হয় যে তুষার ভাই ইতিমধ্যে বলেছে, দেখেন এই সরকারের আমরা সমালোচনা আলোচনা যাই করি না কেন, সরকার ব্যর্থ হোক আমরা তো চাই না, তাই না? এখন এই সরকারকে ভেঙে দিয়ে যদি আপনি নতুনভাবে গঠন করতে চান, তো সেক্ষেত্রে আমরা সবাইকে আসলে ঐক্যমতের জায়গায় আসতে পারবো। কে হবে অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টা? আমরা মোটামুটি একটা সমস্যার ভিতরে পড়ে যাব। তো এই জন্য আসলে আমার কাছে মনে হয় যে বিচারক যারা ছিলেন, যারা আসলে আপনার রায় দিয়েছেন, তারা জিনিসটা বুঝতে পেরেছেন যে এখন যদি আসলে এই সরকার ভেঙে যায়, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের বিভাজন, তারা ঐক্যমতে আসতে পারবে না। তো এই জন্য মূলত এই ধরনের রায় এসেছে যে পরবর্তীতে, আর যেহেতু এই সরকার যদি আসলে হাতে তাদের খুব বেশি সময় নাই, তারা যদি এখন মনে করে বা তারা ঘোষণা দেয় যে আমরা আসলে এখন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে চাই, তো সেক্ষেত্রে তো সমস্যা নেই। বাট একটা কাজ করতে হবে, সেটি হলো যেমনিভাবে প্রশাসনের রদবদল তারা শুরু করেছে, এই উপদেষ্টা পরিষদের রদবদল দরকার। অন্যথায় যে উপদেষ্টা মনে করেন, যেটি আপনি বললেন যে আজকে আপনার 3টি আসনে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে, এখন গণ অভ্যুত্থানে কি আমাদের ভূমিকা নাই? গণ অভ্যুত্থানের ভূমিকা আছে এরকম অসংখ্য মানুষ যারা সরকারে নাই। এখন সরকারে আপনি রয়েছেন, এই জন্য আপনি যেখানে ইলেকশন করবেন, আপনার ঘনিষ্ঠজন যেখানে ইলেকশন করবে, সেখানে আপনি বেশি বরাদ্দ দিবেন। যেমন হাসনাত আবদুল্লাহর এলাকায় যে পরিমাণ বরাদ্দ হয়েছে, এখন তিনি যখন প্রচারণা করছেন, তিনি এই কথা বলছেন যে আপনাদের জন্য কিন্তু এই কাজগুলো আমি এনে দিয়েছি। আমি রাশেদ খান তো আমার ঝিনাইদহ 2 আসনে গিয়ে আমি এই কথা বলতে পারতেছি না, তাহলে কি আমার সাথে বৈষম্য করা হলো না? আচ্ছা, এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই 24 জুলাই আগস্টের অভ্যুত্থান বা যে অবস্থা সৃষ্টি হয়েছে, সেখানে এসে উপদেষ্টাদের এই যে বৈষম্য করার যে অভিযোগটা, আসলে তাদের যে বৈষম্যমূলক আচরণ, সেটিকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? এটা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এটা আমার কাছে, জনগণের কাছে তারা জবাব দিবে না। বাট এটা যে তারা অন্যায় করেছে, তারা এটা জানে। এটা তারা তো সবসময় ন্যায় ইনসাফের কথা বলে। ন্যায় ইনসাফ মানে কি? গণ অভ্যুত্থানের সকল শক্তির মধ্যে সমতার বিধান নিশ্চিত করা, সাম্য সৃষ্টি করা। সেখানে তো আপনি সাম্য সৃষ্টি করেননি। ওই যে বললাম যে এনসিপি নেতৃবৃন্দ তারা বিভিন্ন জায়গায় যখন যাচ্ছে, তারা বলছে যে আপনাদের জন্য কিন্তু এই কালভার্টের কাজ এনে দিয়েছি, আপনাদের জন্য কিন্তু মসজিদে এত টাকা করে বরাদ্দ এনে দিয়েছি। এই কথাগুলো তো আমি বলতে পারতেছি না। তার মানে এই সরকার নিজেই এক ধরনের বৈষম্য সৃষ্টি করেছে। তার সাথে যারা ঘনিষ্ঠজন যারা রয়েছে, তাদেরকে বিভিন্নভাবে বরাদ্দ দিয়েছে, আর আমার এলাকায় কোনো বরাদ্দ নাই। কিন্তু বরাদ্দ দিয়ে কি ভোট আনা যায়? অবশ্যই আনা যায়। কে বলে আনা যায় না? দেশের মানুষ টাকা দিয়ে ভোট আনা যায়। আমি নিজে ছোটবেলায় দেখেছি বস্তা ভর্তি টাকা আনতো, 500 টাকা 1000 টাকার নোট বাড়ি বাড়ি দিয়ে যেত, এবং ভোট কিন্তু ওইভাবে পেত। ওই অবস্থার কি পরিবর্তন হয়েছে? দেখেন, আওয়ামী লীগের সময় আমি শুনেছি, আমি যে এলাকায় থাকি ওই এলাকায় একটা বস্তি আছে, তো আমাকে একদিন বলল যে রাতে বস্তা ভর্তি টাকা আনা হয়েছে। ওই যে আওয়ামী লীগের একজন এমপি ছিল ফারুক সাহেব, ভাসানটেক এলাকা, ঢাকা
17 আসনে মারা গেছে বেচারা, মানে রাতের অন্ধকারে টাকা ছিটাইতো। তাহলে এই বাস্তবতায় আপনার কি বাস্তবতা টাকা আছে? আপনি নির্বাচনে আমার তো নাই। করবেন? আমি তো মাঝে মধ্যে ভাবি নির্বাচন কি আসলে আমাদের করা উচিত, নির্বাচন করার যোগ্যতা কি আমাদের আছে? আর একটা টকশোতে ছিলাম, সেখানে গণসংহতি আন্দোলনের যিনি নির্বাহী সমন্বয়কারী জোনায়েদ সাকিবের দলের যিনি রয়েছেন রুবেল ভাই বলছিলেন যে আমি এলাকায় নির্বাচন করব কিনা ভাবতেছি। ঠিক আমারও তখন মাথায় আসলো যে আমি দেখতেছি আমার এলাকার অন্যান্য প্রার্থীরা কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু আমি তো চাঁদাবাজি করি নাই, আমি তো টেন্ডার বাণিজ্য করি নাই, আমি তো লুটপাট করি নাই, আমি তো সরকারের ঘনিষ্ঠ জন না, আমি তো সরকারের কাছ থেকে মসজিদ মাদ্রাসায় আমি তো বরাদ্দ নিয়ে যেতে পারি নাই। তো আমি কি করব? আসলে আমাদের মতন যারা সংগ্রামী বা আন্দোলন সংগ্রাম করেছি, তুষারবার সাথে আমি বলছিলাম এই টকশোতে ঢোকার আগে যে আমাদের জন্য আসলে আন্দোলন সংগ্রামটাই বেস্ট, নির্বাচন আমাদের জন্য না। নির্বাচন কাদের জন্য? একটি নির্বাচনে কি পরিমাণ টাকা দরকার একটি আসনে? একটা নির্বাচনে কি পরিমাণ টাকা দরকার সেটা স্থানীয় সরকার উপদেষ্টা বলেছে, আসিফ মাহমুদ। তিনি বলেছে যে নির্বাচন করব কিনা ভাবতেছি, কারণ 20 থেকে 25 কোটি টাকা যার না থাকে, যে খরচ করতে না পারে, তার নাকি জামানত হারাইতে হয়। এটা তো বাস্তবতা। আমি তো দেখি বিভিন্ন জায়গায় 100 কোটি টাকা পর্যন্ত খরচ করে। 25 লক্ষ টাকা এটা ধরে দিয়েছে তারা। 25 কোটি নির্বাচন কমিশন 25 লাখ টাকা, 25 লাখ টাকা নির্বাচন কমিশন শোনেন, প্রত্যেকে বলবে যে 25 লাখ টাকা আমি খরচ করতেছি, কিন্তু এমনও হইতে পারে যে অনেকে 250 কোটি টাকা খরচ করবে, এমনও হইতে পারে 100 কোটি টাকা খরচ করবে। অনেকের জন্য নির্বাচন তো নির্বাচন না, অনেকের জন্য ব্যবসা। কারণ তারা 100 কোটি টাকা যদি খরচ করে, সে 5 বছরের মধ্যে 1000 কোটি টাকা ইনকাম করতে পারবে। সুতরাং যার কোম্পানি আছে, সে প্রয়োজনে একটা ব্যাংক থেকে 100 কোটি টাকা ওই কোম্পানির নামে ঋণ নেবে, ঋণ নিয়ে সে 100 কোটি টাকা নির্বাচনের জন্য খরচ করবে। আমার নিজ এলাকায় এরকম আমি দেখেছি, আওয়ামী লীগের একজন জেলা সহসভাপতি, তাই সে একটি কোম্পানির মালিক, সে এলাকায় 50,000 পরিবারকে ত্রাণ দেয়। হ্যাঁ, ঈদের আগে আপনার মাংস দেয়, আপনার চাল দেয়। এখন সে তো এইভাবে মানুষকে ভোট কেনে, রাতের অন্ধকারে সে টাকা দিয়ে ভোট কেনে। মানে আপনি আমি পারবো? এগুলো তো 24-এর আন্দোলনের আগের ঘটনা, কিন্তু এর পরে এই পরিবর্তন কি এখন এটাই কোনো হবে? পরিবর্তন হয়নি ভাই। আপনি তো সাংবাদিক হিসেবে, আমার কাছে মনে হয় জনগণের কাছে আপনার যাওয়া দরকার। আমরা যেভাবে যাচ্ছি, অনেকে আমাকে বলে বাবা কি নিয়ে আসছো, ভাই কি নিয়ে আসছো, অমুক তো এই জিনিস দেয়, তুমি তো কিছু দিতে পারতেছো না, তোমার তো টাকা নাই। তো এই আমি মাঝে মধ্যে ভাবি যে গণ অভ্যুত্থান আসলে করে কি আমরা ভুলই করলাম? যে রাজনীতির সংস্কৃতি কোনো পরিবর্তন হলো না, প্রার্থীদের আসাদের মধ্যে কোনো পরিবর্তন নাই, কালো টাকা পেশি শক্তির রাজনীতি বন্ধ হয়নি। এখন আবার হয়েছে ওয়েলফেয়ারের রাজনীতি। ওয়েলফেয়ারের রাজনীতি কেমন? মনে করেন যে আপনার বিভিন্ন জনকে আপনার এই সহযোগিতা করা, বিভিন্ন জনকে বলা হচ্ছে যে আমরা ওয়েলফেয়ার পলিটিক্স করতে চাই, চাকরি দেওয়া, বিভিন্ন সহযোগিতা করা, চাকরি দেওয়া, সহযোগিতা করা, বিভিন্নভাবে অনুদান দেওয়া, কেউ অসুস্থ হলে তাকে তার চিকিৎসার ব্যবস্থা করা খারাপ না, জিনিসগুলো ভালো। কিন্তু আমার কথা হলো যে এগুলো তো রাষ্ট্রের দায়িত্ব। আমি রাষ্ট্রকে বলবো যে আপনি এই রাষ্ট্র, আপনি কল্যাণ রাষ্ট্র হন। যখন আমি রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্র না বানিয়ে আমি নিজে কল্যাণ করতে চাই, তো মনে করেন যে বিএনপির একজন প্রার্থী তিনি এইভাবে 100 কোটি টাকা খরচ করছেন, জামাতের একজন তিনি 100 কোটি টাকা খরচ করছেন, গণ অধিকার পরিষদের প্রার্থী, আমার তো টাকা নাই, তাহলে কি আমাকে নির্বাচন বাদ দিতে হবে? তাহলে এই যে সরকারের দায়িত্ব ছিল এই ধরনের একটা পরিবেশ তৈরি করা, যেখানে আমি একটু শেষ করি, যেখানে মনে করেন যে আপনার ওই এলাকার ওই আসনের মানুষকে সরকারের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডাকা হবে। কোনো প্রার্থী এইভাবে অবৈধ কালো টাকা খরচ করতে পারবে না। ওয়েলফেয়ারের নামে মানুষকে ভোট কেনার জন্য টাকা দেওয়া যাবে না, ত্রাণ দেওয়া যাবে না, এগুলো সরকারিভাবে বন্ধ করা হবে। এখন ওই এলাকার ভোটারদেরকে সরকারের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডাকা হবে। সেখানে একজন প্রার্থী হিসেবে আমার বক্তব্য আমি তুলে ধরবো। মানুষ যদি আমার বক্তব্য পছন্দ করে, আমার যোগ্যতা পছন্দ করে, মানুষ আমাকে ভোট দেবে। কিন্তু এই সুযোগ কি গণ অভ্যুত্থানের পরে তৈরি করা হয়েছে? গণ অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি বাইক শোডাউন, গাড়ির শোডাউন। এখন বিএনপি, জামাত বা অন্য দলের মনে করেন এই শোডাউনগুলো করতেছে। আমি যখন করতেছি না, মানুষ বলে যে ওর তো শক্তি নেই, ওরে ভোট দিবে কেন? মানে এই বাস্তবতা। অর্থাৎ গণ অভ্যুত্থানের আগেও যে ধরনের পরিবেশ ছিল, নির্বাচনে কালো টাকা পেশি শক্তি ব্যবহার হতো, এখনো তো ওই অবস্থা রয়েছে, কোনো পরিবর্তন হয় নাই।